রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন আসামি সোহেল স্বপ্না দম্পতি। হাসপাতাল কর্তৃপক্ষ এটার সম্পূর্ণভাবে দায়ী। বাচ্চা সুস্থ দেন আমার লাশ ধরাই দিয়েছে, সুস্থ বিচার চাই, এটা যে কোনো প্রকার যে ধামাচাপা না পড়ে। 8 দিনে নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্য ব্যবস্থাকে দুষছে পরিবার, অভ্যন্তরীণের পর এবারে প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা আজ। আদরের সন্তানের হামের চিকিৎসায় নিঃস্ব বহু পরিবার, জমি জমা, শখের গরু, বিয়ের অলংকার বিক্রি করেও বাঁচানো যায়নি অনেক শিশুকে, দিশেহারা বাবা মা। অবশেষে যশোরের বেনাপোল সীমান্তে পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের সরিয়ে নিল বিএসএফ, স্বাভাবিক টহলে সতর্ক বিজিবি। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েত এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। সাফের সেমিফাইনালে বিকেল 4টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নেপাল। দুই দলের শেষ 5 বারের লড়াইয়ে 3 জয় এবং 2টিতে ড্রয়ের স্মৃতি লাল সবুজের ঝুলিতে। স্টার নিউজ দেখছেন, স্বাগত জানাচ্ছি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। শিশু রামিসাকে ধর্ষণ হত্যা মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে আসামিরা। এর আগে মঙ্গলবার একদিনেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সাক্ষ্য রামিসার বাবা, মা এবং বোন, তদন্ত কর্মকর্তা সহ 16 জন দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনেরও সম্ভাবনা রয়েছে। এরপর জানা যাবে এই মামলার রায়ের তারিখ। গেল 24 মে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধী সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ছয় নবজাতকের মৃত্যুর দায় শুধু 8 দিন হাসপাতালের নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার, বলছেন তাদের স্বজনরা। তাদের অভিযোগ, এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখাতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ধামাচাপা দিতে দেয়া হয়েছে একাধিক মৃত্যুর সনদও। এদিকে এই ঘটনায় নিজেদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে 8 দিন কর্তৃপক্ষ। তবে মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন জমা হবে আজ। সুস্থ বাচ্চাটা কিভাবে মারা গেল? এতগুলা বাচ্চার সবগুলা মার বাচ্চা, বুক খালি হয়েছে কতগুলা মায়ের। 8 দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। 27 মে এখানেই মৃত্যু হয় 6 নবজাতকের। হ্যাঁ, আমার কাছে 3 দিন ছিল সুস্থ সবল বাচ্চা। তাদের প্রশ্ন, হাসপাতালের তদারকির দায়িত্বে থাকা সংস্থার চোখে কি কোনো অসঙ্গতি ধরা পড়েনি? একটা হসপিটাল তো অবশ্যই সরকারের কর্তৃক অনুমোদন লাগে, যে 6টা সংস্থা আছে তাদের কাছ থেকে অনুমতি লাগে, এবং বছরে বছরে কিন্তু ওরা ইনভেস্টিগেশন করে, তদন্ত করে কিন্তু আবার যে সব ধরনের একটা হসপিটালে রুগী রাখার জন্য সব ধরনের ফ্যাসিলিটি অ্যাক্টিভ আছে কিনা এগুলা দেখে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যেখানে ছিলাম সেখানে কি আসলে এটা কিভাবে তারা তদন্ত করে ওদেরকে পারমিশন দিয়েছে কিনা, নাকি ওনারা এটা নিজেরাই করেছে? কোনো জানালা নাই, অক্সিজেন আসা যাওয়ার কোনো ওয়ে নাই এখানে, শুধু এসিডার কারণে অক্সিজেনটা আসা যাওয়া করে। তো এটা ওনার বোঝার দরকার ছিল। যাই হোক, এটা হাসপাতাল কর্তৃপক্ষ এটার সম্পূর্ণভাবে দায়ী। এটার হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টা করেছে বলে অভিযোগ তাদের। বলছেন, তারা যেন দ্রুত হাসপাতাল ছেড়ে যান, সেজন্য দেয়া হয়েছিল একাধিক মৃত্যু সনদ। আমার কাছে কিন্তু 2টা সার্টিফিকেটই আছে। প্রথমটা কিন্তু আমাকে দেয় না, আমার বোনকে দিয়ে ওরা চেষ্টা করছিল নিয়ে যাওয়ার জন্য। আর সেকেন্ডটা হলো আমি নিজে নিয়েছিলাম। মঙ্গলবার 4 নবজাতকের পরিবার আসেন রমনা থানায়। এ সময় তারা আলাদা আলাদা মামলা করতে চাইলেও আগে মামলা থাকায় সে সুযোগ নেই বলে জানায় পুলিশ। তবে সেদিন কি ঘটেছিল সে বিষয়ে তথ্য নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিক অভিযোগ বলার তো কোনো সুযোগ নাই। এই ঘটনায় 27 তারিখে মামলা হয়েছে, সেটা আমরা তদন্ত করছি, এবং আমরাও তাদের কাছে যে জিজ্ঞাসাবাদ ঘটনার রাত্রে এবং ভর্তি হওয়ার পর থেকে যে মামলার বিষয়গুলো ছিল, এগুলো খুঁটিনাটি বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। শিশু মৃত্যুর এ ঘটনা যেন ধামাচাপা পড়ে না যায় সে দাবিও জানিয়েছে সন্তানহারা এই পিতা।
যেদিনকে রিলিজ দিয়ে দেবে ওই দিনকে আমার বাচ্চা দুটো আমার বাচ্চা সুস্থ দেন আমার লাশ ধরাই দিয়েছে। সুস্থ বিচার চাই, এটা যে কোনো প্রকার যে ধামাচাপা না পড়ে। এদিকে এ ঘটনায় নিজস্ব তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। জুন আসতে না আসতেই ডেঙ্গুতে প্রাণ গেল একজনের। পরিস্থিতি পর্যালোচনার পর এই বছর প্রকোপ এবং প্রাণহানি দুটোই বাড়ার শঙ্কা জানাচ্ছেন কীটতত্ত্ববিদরা। এদিকে এডিসের লার্ভা নির্মূলে জোর প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 28 ওয়ার্ড। বুধবার থেকেই সেখানে শুরু হচ্ছে চিরুনি অভিযান। এতে করা হবে জরিমানাও। ক্যালেন্ডারের পাতায় জুন আসতে না আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রথম দিনেই ঝরল প্রাণ, আর এতেই তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুতই এর প্রকোপ বাড়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, ঢাকা, নরসিংদী সহ আশেপাশের জেলায় মশার ঘনত্ব আশঙ্কাজনক। কিছু এলাকায় স্বাভাবিক ঘনত্ব 20 হওয়ার কথা থাকলেও সেই সূচক 70-এর উপরে। এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা এই কয়েকটি মিলে আমরা একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম বা ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার যে ঈদের আগের তুলনায় ঈদের পরে ডেঙ্গু রোগী প্রায় দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই দ্বিগুণ হওয়াটাকে ঠেকাতে খুবই প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সিটি কর্পোরেশনগুলো বা পৌরসভাগুলোকে জোরসোরেই এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো জোরদার করা দরকার। এই অবস্থায় নড়েচড়ে বসেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। এডিস নির্মূলে চিরুনি অভিযানের পরিকল্পনা তাদের। দক্ষিণের 28টি ওয়ার্ডকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ। বুধবার শুরু হওয়া অভিযানে কারো বাসায় লার্ভা মিললে গুনতে হবে জরিমানাও। ডেঙ্গু মশার উৎপত্তি স্থল যে জায়গাগুলি লার্ভা তৈরি হবে, এই জায়গাগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে আমরা দেখছি। অনেক জনগোষ্ঠীর এই মহানগরে আমরা যতদূর সম্ভব সিটি কর্পোরেশন, রাজুক এবং ওয়াসা যৌথভাবে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। বারবার বলার পরও যদি কারো জায়গায়, কারো বাড়িতে, কারো ঘরে, কারো উঠানে যদি সেই ধরনের লার্ভাযুক্ত কোনো পানি পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে তাদেরকে শাস্তি, জরিমানা, এমনকি জেল পর্যন্ত হবে। দক্ষিণের পাশাপাশি এডিস নির্মূলে উঠান বৈঠক সহ নানা উদ্যোগ নিয়েছে উত্তর সিটিও। তবে কর্তৃপক্ষ যত প্রস্তুতি নিক না কেন, ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় বলছেন কীটতত্ত্ববিদ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দেশের স্বাস্থ্যসেবার করুণ দশা নতুন কিছু নয়। সরকারি হাসপাতালে স্বল্প টাকায় যে সেবা মেলে সেখানে অবহেলার অন্ত নেই। বেসরকারি সেবায় উচ্চ খরচ। এই ব্যয় সামাল দিতে গিয়ে 2022 সালে দরিদ্র হয়েছে 61 লাখ মানুষ। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার বাড়তে চায় সরকার। তবে শুধু ব্যয় বৃদ্ধি নয়, সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহাবুল ইসলামের প্রতিবেদনে। ক্যান্সার 2.5 বছর ধরে কুরে কুরে খাচ্ছে 48 বছর বয়সী শহীদ আলীকে। ভিটেমাটি বিক্রি করে এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। বেড তো দূরের কথা, মেলেনি মেঝেও। ভোর থেকে দুপুর গড়িয়ে বিকেল স্বজনরা ছুটছেন এক কক্ষ থেকে অন্য কক্ষে, আর সিঁড়ির রেলিং হয়েছে রোগীর ভরসার কাঁধ। এই অবস্থার বিচারে আছে, আমি সিঁড়িতে বসতে পারতেছি। রোগী এখানে সিঁড়িতে বসাই রাখছি, আসার পরে ওই সিকিউরিটি গার্ড বলে আপনার সিঁড়ি ছাড়েন, বলবে যে এইটা করতে হবে বা বাড়ি চলে যান, সেটাও বলে না। কতগুলো টেস্ট ধরাই দিছে, টেস্টগুলো করতে যায় তাও করবে না, তাদের পার্সোনাল চেম্বারে পাঠায়। এ তো গেল ঢাকার চিত্র। গ্রামের প্রান্তিক স্বাস্থ্যসেবার অবস্থা আরও ভয়াবহ। খোদ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা কর্মীর মেয়ের ঔষধও মেলে না কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে। বাচ্চার যে কিছু প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো আমার সবসময় রাখতেই হয় ঘরে, কোনো সময় যদি না থাকে সেই ক্ষেত্রে আমার এইখানে পাওয়াই যায় না। আমার দৌড়াইতে হয় সেই ঘিওরে, না হলে মানিকগঞ্জ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক একটি জরিপ বলছে, প্রাথমিক ও বিশেষায়িত 60টির বেশি রোগে মাত্র 11% মানুষ সরকারের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়, কিন্তু সেখানেও মেলে না কার্যকর সেবা। সরকারের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে 2022 সালে 61 লাখ মানুষ দরিদ্র হয়েছে। এছাড়া অর্থের অভাব, রোগের ভয়, পর্যাপ্ত জ্ঞান না থাকা সহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো সহযোগিতা করার কেউ না থাকায় 65.19% মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে।
যেখানে ভয়াবহ চিত্র উত্তরাঞ্চলের জেলাগুলোতে। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরে 35,000 কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ রাখা হচ্ছে স্বাস্থ্য খাতে। আর মোট বাজেটে স্বাস্থ্যে অন্তত 5% বরাদ্দ রাখার আশ্বাস সরকারের। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, সে অর্থের কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। বছর শেষে একটা রিভাইজ বাজেট করে, রিভাইজ বাজেটে কিন্তু দেখা যায় শুরুতে যেটা ছিল 30-35 হাজার, ওটা কিন্তু 30-40% কমে যায়। তো আলটিমেটলি ফিল্ডে কিন্তু সেই অ্যামাউন্টটা যাচ্ছে না। সেই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ দেখা, যে আমরা কি জাস্ট অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে আমরা স্বাস্থ্য খাতে কিছু করব, নাকি আসলে কিছু নতুন উদ্যোগ নিব। জনগণের দুঃখ দুর্দশা দূরীকরণে বাজেটকে জনবান্ধবভাবে ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। যশোরের বেনাপোলে সীমান্তে পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে স্বাভাবিক টহল পর্যায়ে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এ নিয়ে আরও জানতে যশোরের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছি জাহিদ হাসানের সঙ্গে। জাহিদ, পরিস্থিতি আপনার কাছ থেকেই জানতে চাই। তামান্না, গত রবিবার গভীর রাতে ভারতে বাংলাদেশের যে বেনাপোল যে সাদিপুর যে সীমান্ত রয়েছে, সীমান্ত দিয়ে ভারতীয় যে কথিত বাংলাদেশিদের বিএসএফ পুশিনের চেষ্টা করছিল, সেখানে বাংলাদেশ বিজিবি প্রতিহত করেছে। গত 3 দিন ধরে এই বেনাপোল সাদিপুরের যে খলের মাঠ বলে এখানকার যে ভারতীয় যে শূন্যরেখায় অবস্থান করছিল, আর সকাল থেকেই তাদেরকে দেখা যাচ্ছে না। তারা গত 2 দিন ধরে কখনো ঝোপঝাড়ের ভিতরে আশ্রয় নিলেও তাদের যে জিনিসপত্র সেগুলো খোলা মাঠের নিচে পড়েছিল। তারাও নিজেও খোলা আকাশের নিচে এক ধরনের মানবিক জীবনযাপন করছিল। সব মিলে আজকে সকাল থেকে তাদেরকে দেখা যাচ্ছে না। ফলে বিজিবিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সীমান্তে যে সাদিপুর সীমান্তে অতিরিক্ত যে বিজিবি মোতায়েন করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হয়েছে, এবং তাদের যে বিভিন্ন বাঙ্ক রয়েছে সেগুলোও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বিজিবির যে এখানকার যে সিও রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আমাদের যে স্বাভাবিক যে টহল সেটাই মূলত এখন চলছে। জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে যে পুশিনের চেষ্টা হওয়ার পরে থেকে যে মানবিক যে একটা বিষয় ছিল, সেটার জন্য যে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আহ্বান করে, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া দেয়নি। এর ভিতর থেকে আজকেরা এনসিবির যে মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যশোরে এই সীমান্ত বা এই সাদিপুর সীমান্ত তিনি পরিদর্শনে আসবেন বেলা 11টায়। তিনি এই পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সুধী সমাজের সাথে মত বিনিময় করবেন। গত 3 দিন ধরে এই যে সীমান্তে শূন্য রেখায় যে অবস্থান করার শেষে আজকে তাদের দেখা যাচ্ছে না বিএসএফ। আমরা বিজিবি সূত্রে জানতে পেরেছি যে বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়েছে। এখন পর্যন্ত বিজিবির টহল স্বাভাবিক রয়েছে বলে আমরা দেখছি। এই ছিল সর্বশেষ। তামান্না। জাহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী তথ্যের জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির 16 বছর আজ। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলীতে আগুনের ঘটনায় মারা যান 124 জন, দগ্ধ হন অর্ধশতাধিক। ঘটনার পরেই পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর দাবি উঠেছিল, কিন্তু আদৌ কি তা হয়েছে? আরও জানতে পুরান ঢাকার নিমতলী থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফিন ইমনের সঙ্গে। ইমন, এই মুহূর্তে আপনি পুরান ঢাকার নিমতলীতে রয়েছেন। যেটি আমরা বলছিলাম যে তখনই আসলে রাসায়নিকের গুদাম সরানোর কথা উঠেছিল, সেই গুদাম কি এখনো রয়েছে কিনা, কিংবা আসলে শুধু নিমতলীতে নয় পুরো পুরান ঢাকা জুড়েই তো আসলে এরকম অনেক গুদাম রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। তামান্না, এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার সেই নিমতলীর ঠিক যেখানে আসলে আগুনটি লেগেছিল ঠিক সেইখানেই, এবং এখানকার যে স্থানীয়রা তারা এখনও সেই স্মৃতি তাদের ভিতরে এখনও রয়েছে, তারা সেটি কিন্তু বলছেন। এবং ঠিক যেখানটাতে আসলে আগুনটি লেগেছিল ঠিক সেই জায়গাটাতে কিন্তু একটি নাম ফলকও এখানে স্থাপন করা হয়েছে, এবং যেটির মাধ্যমে সেই স্মৃতিটি আসলে বয়ে বেড়ানো হচ্ছে। যখন 2010 সালের আজকের দিনে যখন
এই গুদামে রাসায়নিক গুদামে আগুন লাগে ঠিক তখনই আসলে গুঞ্জন এবং তোলপাড় হয়ে ওঠে যে পুরান ঢাকা থেকে যত রাসায়নিক গুদাম এবং কারখানাগুলো রয়েছে সেগুলো যাতে করে কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হয় এবং এরপর থেকে প্রায় 16 বছর কেটে গেছে। 16 বছর এছাড়া 2019 সালে জানেন যে চুরিহাট্টায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে সেটিও কিন্তু ঠিক এরই একটি প্রতিফলন বলা যায় এবং সেই 16 বছরে কিন্তু সেটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং এখনও প্রায় সময় ঘটতে দেখা যায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষই কিন্তু দেখছেন এবং এই পুরান ঢাকায় কিন্তু এখনও রাসায়নিক যে গুদামগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি স্থানান্তরিত করা যায়নি। সাথে যে পুরান ঢাকা আরেকটি যে বিষয় সেটা হচ্ছে খুবই যেহেতু এইটি সরু গলি এবং খুবই ঘিঞ্জি এলাকা, যার কারণে যখন কোনো একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ পরিচালনা করতে কিন্তু অনেক বেগ পেতে হয়। অর্থাৎ সব মিলিয়ে আসলে রাসায়নিক গুদাম এবং সরু গলি ঘিঞ্জি এলাকা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনও সমাধান হয়নি। তো তামান্না, এই হচ্ছে আমার কাছে থাকা এইখান থেকে নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঈদ উদযাপন শেষে এখনও রাজধানী সহ কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। যাত্রীর চাপ বাড়ায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। এ নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছি মাহিদুল ইসলাম মাহির সঙ্গে। মাহি, যাত্রীর চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? ঈদের ছুটি গত দুদিন আগেই শেষ হয়েছে। ভাড়া নিয়ে বিভিন্ন গন্তব্যে যারা যাচ্ছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং এ বিষয়ে কোনো মনিটরিং লক্ষ্য করছেন কিনা? তামান্না, আমি একটু জানিয়ে রাখি, ঈদের ছুটি দুদিন আগে শেষ হলেও কিন্তু এখনো কিন্তু চাপ কিন্তু কমেনি। আরো যদি বলে থাকি যে চাপ কিন্তু কিছুটা হলেও বেড়েছে, যদি আমি জানিয়ে থাকি। বিশেষ করে আপনার যদি জানিয়ে রাখি যে রাজবাড়ির যে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া অংশে সেখানে তারা ফেরি বা লঞ্চে করে নেমে এরপরেই কিন্তু তারা আবার লোকাল গাড়ি, কাটা গাড়ি, যে মানিকগঞ্জের যে স্থানীয় যে পরিবহনগুলো রয়েছে, সেলফি, নীলাচল, শুভযাত্রা, মূলত মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ছাড়লেও ঈদের যাত্রী চাপ থাকে কিন্তু তারা পাটুরিয়া ঘাট বা আরিচার থেকে এসে উথুলি সংযোগ মোড়ে সেখান থেকে কিন্তু বাসগুলো ছাড়ছে এবং সেখানে আমি যেটি জানতে পেরেছি যে অতিরিক্ত কিন্তু কোথাও 100 টাকা, কোথাও 50 টাকা কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এর পাশাপাশি যাত্রীরা কিন্তু এই অভিযোগটি আমাকে করেছেন। আর একটু যদি জানি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অংশ থেকে জানি, আমরা কথা বলেছি কয়েকজন যাত্রী, তারা যদি জানছে যে নবীনগরে নামলেও যে ভাড়া দিতে হচ্ছে, গাবতলী ভাড়া এরকম তারা বলছে 200 টাকা দিতে হবে, এরকম কিন্তু তারা চাচ্ছে। আর মনিটরিং এর যে বিষয়টি জানতে চাইছিলেন, আমি যদি সেটি আপনাকে একটু জানিয়ে রাখি যে উপজেলা প্রশাসনের কথা বলেছি শিবালয়ে, যেহেতু ঢাকায় যেমন শিবালয়ের অংশটি থেকেই বাসগুলো বেশি ছাড়ছে এবং পাবনার অংশ থেকে আরিচা হয় এবং 21 জেলার যারা দক্ষিণ পশ্চিমে তারাও কিন্তু পাটুরিয়া হয়ে আসছেন। তারা যেটি জানিয়েছেন, গতকালকেও তারা অভিযানে গিয়েছে, তারা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করছেন, তারা চেষ্টা করছেন যেন সেটা বেশি ভাড়া না নিতে পারেন। তবে প্রশাসনের লোকজন যারা রয়েছে তারা সেখান থেকে আসলে চলে গেলেই কিন্তু আবার সেই আগের একই অবস্থা এবং ভাড়া কিন্তু বেশি নেওয়ার অভিযোগটি রয়েছে। আসলে ঈদের যাওয়ার সময় যে ভাড়ার যে দুর্ভোগ, ঢাকা থেকে আবার মানিকগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার সময় বা সাভার আসলে ফেরার সময় কিন্তু একই ধরনের কিন্তু ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগটি কিন্তু একই রয়েছে। আমার কাছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকায় ফেরা যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি ছিল তার সব শেষে ছিল। মাহি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ঈদযাত্রার খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে আবারও একটু রামিসা প্রসঙ্গে যেতে চাই। রামিসা হত্যার বিষয়ে বিস্তারিত জানতে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম হোসেন রনি। রনি, আজকে আসামি পক্ষের উকিলের যুক্তিতর্ক উপস্থাপনের কথা এবং আসামি পক্ষ নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, সব মিলিয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে বিস্তারিত জানতে চাই। প্রথমেই বলে রাখি, গতকাল 16 জনের সাক্ষী শেষ হওয়ার মধ্যে দিয়ে রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গতকালকে শেষ হয়েছে। তারপরে আজ আসামি আত্মপক্ষ সমর্থনের কথা আছে এবং আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টা থাকে, আজকে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন এই দুইজন আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন। আত্মপক্ষ সমর্থন করার পরে যুক্তিতর্ক বা আর্গুমেন্টের জন্য একটি দিন ধার্য করবেন আদালত। সেই দিন থেকে কিন্তু আপনার পরবর্তী সময়ে যে কার্যক্রম থাকে আদালতে সেগুলো ধারাবাহিকভাবে চলবে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আত্মপক্ষ সমর্থনের মধ্যে দিয়ে আর্গুমেন্ট শুরু হওয়ার যে তারিখ সেটা আজকে পড়বে এবং এই তারিখের মধ্যে দিয়ে রায়ের তারিখের সামনের দিনগুলোতে যেই বাধা বিপত্তিগুলো থাকে, কারণ আইনি অনেক জটিলতা কিন্তু এর মধ্যে দিয়ে
থাকে এবং সোহেল রানা বিভিন্ন সময় নানা প্রসঙ্গে বিভিন্ন মানুষের কথা এখন বলছেন এই মামলা থেকে সে কিভাবে বাঁচতে পারেন সেই চেষ্টাটা হয়তোবা করছেন, কিন্তু তার 164 ধারার জবানবন্দি এবং আদালতে সাক্ষীদের যে স্বীকারোক্তি পাওয়া গেছে সেখানে সোহেল রানা কতটুকু দোষী সেটা রাষ্ট্রপক্ষ হয়তোবা আজকে উপস্থাপন করবে এবং উপস্থাপন করার পরে এই বিষয়গুলো আদালতের সামনে আসলে আদালত কিছু সিদ্ধান্ত নিয়ে সেই বিষয়গুলো আবার রিভিশনের জন্য আর্গুমেন্টে যাবেন এবং আর্গুমেন্ট শেষ হওয়ার পরে রায়ের তারিখ ধার্য হবে এবং রায়ের তারিখ ধার্য হওয়ার যেই সময়টুকু থাকে এই সময়টুকু খুব অল্প সময় নয়, খুব তাড়াতাড়ি হওয়ার মধ্যে দিয়ে এই মামলার রায় কিন্তু কার্যকর হয়ে যাবে এবং রায়ে সর্বোচ্চ শাস্তি আশা করছে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ছিল আদালত থেকে সর্বশেষ সংবাদ। রনি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সাক্ষ্য গ্রহণ শুরু হলে আপনার সঙ্গে আরও একবার যুক্ত হব। দর্শক, রামিসা হত্যার বিষয়ে খবরাখবর আমরা জানছিলাম। রাঙামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ানের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে হঠাৎ পদত্যাগের ঘোষণায় চলছে নানা আলোচনা সমালোচনা। তৃণমূলের নেতাকর্মীরা তুলেছেন নানান প্রশ্ন। স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সোমবার হঠাৎ করেই মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি, কারণ দেখান শারীরিক অসুস্থতা। দীপেন দেওয়ানের এই পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। তৃণমূলের নেতাকর্মীদের কেউ কেউ বিশ্বাস করছেন না শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি, তুলছেন নানা প্রশ্ন। আমরা রাঙ্গামাটিবাসী পাহাড়ি বাঙালি নির্বিশেষে একজন মন্ত্রীর এই পদত্যাগকে কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না। আগামী 5 বছর বিএনপির মাধ্যমে যদি এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি উন্নয়ন যদি করতে চায় তাহলে দীপেন দেওয়ানের বিকল্প নাই। ওনার মতো একজন বিজ্ঞ মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের জন্য অবশ্যই দরকার। হতাশা প্রকাশ করেছেন জেলার সিনিয়র নেতাদের মধ্যে কেউ কেউ। তারাও তুলেছেন বেশ কিছু প্রশ্ন। কোন সিদ্ধান্ত নিতে হয়তো উনি বাধাগ্রস্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, এটাই হয়তো ওনার চিন্তা হতে পারে। তারেক রহমানের কাছে আকুল আবেদন করছি, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগটা যাকে উনি সহৃদয়ে যাতে গ্রহণ না করে। দীপেন দেওয়ানের পদত্যাগ স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনরা। এতদিন যে বঞ্চনা ছিল রাঙামাটিবাসী প্রত্যাশা করেছিল সে বঞ্চনার এবার অবসান হবে, কিন্তু দেখা গেল আমাদের মন্ত্রী মহোদয় পদত্যাগ করলেন। এই পদত্যাগ করার কারণে এখন কে আসলে মন্ত্রী হবে এটা যেমন অনিশ্চিত, তেমনিভাবে রাঙামাটিবাসীর প্রত্যাশাটাও ভেঙে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন আবারও রাঙ্গামাটি থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন দীপেন দেওয়ান। গত 17 ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ঐতিহ্যবাহী খান জাহান আলী রহমাতুল্লাহের মাজারে আগত দর্শনার্থীদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অনেক ক্ষেত্রে দূর দূরান্তের দর্শনার্থীরা প্রতারিত হচ্ছেন স্থানীয় দুষ্টু চক্রের দ্বারা, শিকার হচ্ছেন হিংস্র কুমিরের আক্রমণেরও। তবে কিছুদিন আগে ঘটা কুকুর কাণ্ড এবং সাম্প্রতিক সময়ে শিশু ফাতেমার মৃত্যু বেশ আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে মাজার এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি কর্তৃপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ও খান জাহান আলী রহমতুল্লাহের মাজার ও দিঘি মুসলমানদের কাছে অন্যতম তাৎপর্যপূর্ণ স্থান। এসব স্থান সবসময় ভক্তদের পদচারণায় মুখর থাকে। মাজারের দিঘিতে থাকা কুমির নিয়ে ব্যবসা ফাঁদার অভিযোগ উঠেছে খাদেম ফকির সহ একটি চক্রের বিরুদ্ধে। ঘুমের ওষুধ খাইয়ে কুমিরকে বশ করে টাকার বিনিময়ে দর্শনার্থীদের দেখানো, কুমিরের গায়ে হাত ছোঁয়ানো, এমনকি কুমিরের পিঠে চড়ানোর ঘটনাও ঘটেছে। এছাড়া দর্শনার্থী ও ভক্তরা কুমির থাকা দিঘিতে বিধিনিষেধ না মেনে ইচ্ছেমতো গোছলে নামছেন। আমাদের নিরাপত্তার প্রশ্নটা সবার ঊর্ধ্বে থাকা দরকার, যে আমরা যেন কুমির দ্বারা আক্রান্ত না হয়ে আমাদের জীবন বিপন্ন করে না ফেলি। কুমিরকে আটকে রেখে উপরে সেখানে কুমির দেখিয়ে সেখানে টাকা দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়, এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ দরকার। সবশেষ গত সোমবার রাতে ফাতেমা আক্তার নামে এক শিশুকে কুমির নিয়ে যায় এবং পরের দিন তার মরদেহ পাওয়া যায়।
এর আগে 2024 সালের মাঝামাঝি সময়ে দিঘির প্রধান ঘাটে কুমিরের আক্রমণে শেখাম আলী নামে এক বৃদ্ধ আহত হন। 2020 সালের দিকে এক কিশোরকে আক্রমণ করেছিল মাজারের কুমির। চলতি বছরের এপ্রিলে কুমিরের আক্রমণে কুকুর মারা যাওয়ার ঘটনা আলোচনায় আসে দেশ জুড়ে। প্রতিটা মানুষের সুরক্ষা নিশ্চিত করা না হলে সেখানে আসলে কোনোভাবে ঘোরা উচিত না আমার মনে হয়। আর এখানে যেভাবে সুরক্ষা দরকার এখানে সেইভাবে সুরক্ষার কোনো সিস্টেমই নাই। এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তবেই বিভিন্ন দেশ থেকে, দেশ প্রান্ত থেকে লোকজন আর এখানে আসবে না। সচেতন মহল ও মাজারের প্রধান খাদেম বলছেন, মাজারের ঐতিহ্য ঠিক রেখে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের কথা। ঘাটটাকে এমনভাবে প্রোটেকশন দিতে হবে যাতে কুমির যেন ওর ভিতরে না আসতে পারে, অর্থাৎ মানুষ ওখানে থাকবে, বাইরে থেকে একটা খাঁচা করে দিতে হবে যেন রড দিয়ে, মানে দিয়ে রড দিয়ে, যাতে মানুষ ওই ভিতরে গোসল করতে পারবে, বাইরে থেকে কুমির প্রবেশ করতে পারবে না। নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। মাজারের দর্শনার্থীদের নিরাপত্তার বিষয় ভাবাচ্ছে জেলা প্রশাসনকেও। কুমির অন্যত্র স্থানান্তর করে এখানে একটা নিরাপত্তা সূচক বেষ্টনী যতক্ষণ পর্যন্ত আমরা নির্মাণ করছি, তো সেটি আমরা অন্যত্র রাখবো। প্রায় 650 বছর আগে সুপেয় পানির চাহিদা পূরণে মাজারের সামনে থাকা এই দিঘিটি খনন করেন খানজাহান আলী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শরীফ ওসমান হাদিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকারীর নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচনে হারের পর মঙ্গলবার প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে এই দাবি করেছেন তৃণমূল নেত্রী। একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। দর্শক, এবারে জানাবো বাজেট 2026-27 খবর। রাজস্ব ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনতে গত 1.5 বছরে ধাপে ধাপে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এনবিআর। আসছে বাজেটেও অটোমেশন বাধ্যতামূলক এবং বাস্তবায়নে প্রণোদনা দিতে পারে বেশ কিছু খাতে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, মৌলিক সংস্কার এবং নিয়ম নীতিতে পরিবর্তন না করলে কাজে আসবে না অটোমেশন। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। ব্যক্তি ও কোম্পানি করদাতাদের একসময় রিটার্ন ফাইল নিয়ে কর অঞ্চলে যেতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। অনলাইনেই বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন দাখিল। এছাড়াও আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করা হয়েছে করদাতার ব্যাংক অ্যাকাউন্ট, যা অটোমেশনের অন্যতম উদাহরণ। এর বাইরে আমদানি রপ্তানিতে স্বচ্ছতা আনতে এসআইকোডা সফটওয়্যারের সঙ্গে যুক্ত হয়েছে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম। কাগজ বাদ দিয়ে কাস্টমসে বাধ্যতামূলক হয়েছে অনলাইন ইউপি গ্রহণ। এছাড়া ব্যবসায়িক নথি ও নিরীক্ষা প্রতিবেদনের ডিজিটাল কপি জমা উৎসাহী করতে আসতে পারে প্রণোদনার ঘোষণা। তবে নিয়মনীতিতে পরিবর্তন না এনে অটোমেশন বাস্তবায়ন খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফাইলিংয়ের ক্ষেত্রেও এখন অটোমেশনের বেশ কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু ওই আগের প্রক্রিয়ার মধ্যে থেকেই যেভাবে আপনি প্রশাসনকে চালান, সেই নিয়ম নীতিতে কোনো পরিবর্তন না এনে ওই একই নিয়মকে যদি অটোমেট করেন, সেখান থেকে তো খুব বেশি সুফল পাবেন না, কারণ সমস্যা তো ওই নিয়ম নীতির মধ্যেই। এদিকে অটোমেশন বাস্তবায়ন না হওয়ার পেছনে কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের যৌথ অসহযোগিতা থাকলেও সরকারের আন্তরিকতা থাকলে এই বাধা কেটে যাবে বলে মত অর্থনীতিবিদদের। এই ম্যানুয়াল পদ্ধতি অথবা কে বাধা দিল, সরকার যদি চায়, আমি বিশ্বাস করি সরকার চাইলে এবং তার যদি স্ট্রং একটা কমিটমেন্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে মানে পাত্তা না দিয়ে যাতে দেশের স্বার্থে, যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থ যদি চিন্তা করে, তাহলে ফিসক্যাল স্পেস বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের এই পাবলিক ডেটের যে বাজেট ঘাটতির যেখানে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। রাজস্ব ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় অটোমেশনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।